যেহেতু উনি কালকে চলে যাচ্ছে, তাই ওনার সাথে অনেকদিন একসাথে কাজ করেছি এবং আমার সাথে ওনার ভালো সম্পর্কই ছিল। ওনার পরিবারকেও আমি চিনি, তাই বাংলার শিষ্টাচার হিসেবে আমি তার সুস্বাস্থ্য কামনা করে এবং তার প্রতি যে অবিচার হয়েছে, অন্যায় 5 ইয়ার টার্ম থাকা সত্ত্বেও 1.5 বছর আগে ইলেকশনের আগে ভাবে সরিয়ে দেওয়া হয়েছে, আমি এটা এখনো মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার মনের কথাটা আমি ওনাকে বলে এসেছি এবং আমি ওনাকে আবার অনুরোধ করেছি যে আপনি বাংলায় এতদিন ছিলেন, বাংলাকে ভালো বোঝেন, আপনি বাংলায় আবার আসুন। বাংলায় আবার আসবেন, এতদিনে প্রেম জেগেছে দর্শক, নাকি প্রেম ছিলই আমরা বুঝতে পারিনি? দর্শক কি বলবেন? গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী এই গেস্ট হাউসে গিয়েছিলেন, যেখানে ছিলেন ডক্টর সিবি আনন্দ বোস। উনি চলে যাচ্ছেন, তো সেই জন্যে উনি সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং যেটা বলে এসছেন যে আপনি বাংলাকে ভালোভাবে চেনেন, ফের আসবেন। জানি না আসবেন কি না, কিন্তু উনি বলে এসছেন সুখ দুঃখের অনেক কথাও হয়তো হয়ে থাকতে পারে, সুখ দুঃখের অনেক কথাও হয়তো হয়ে থাকতে পারে। জানি না কি হয়েছে, জাস্ট একটা খুবই মিষ্টি ছবি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এসছে। ফুলের একটা তোড়া মুখ্যমন্ত্রী দিয়েছেন। মুখ্যমন্ত্রী তো ওনার দিকে একটা একটা মানে মিষ্টি দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। আর এটা তো একটা ছবি এসছে, তো এই ছবিতে ডক্টর বোসকে তো দেখতে পাচ্ছি ক্যামেরার দিকে তাকিয়ে। জানি না তার বাইরে উনিও মিষ্টি মুখে দৃষ্টি দিয়েছিলেন কিনা। মানে এই দেখা দেখিটা এটা ঠিক কি দৃষ্টি, শুভ দৃষ্টি না অশুভ দৃষ্টি? দর্শক যদি আপনারা কিছু বলতে চান বলতে পারেন। কিন্তু কষ্ট পেয়েছেন মুখ্যমন্ত্রী, এটাই ব্যক্ত করেছেন মিডিয়ার সামনে যে উনি চলে যাচ্ছেন। 5 বছর থাকার কথা ছিল, একসঙ্গে আমরা কাজ করেছি, উনি চলে যাচ্ছেন, অবিচার করা হয়েছে, এটা বলে উনি কষ্ট, দুঃখ, খেদ প্রকাশ করেছেন মিডিয়ার সামনে। তো যাই হোক দর্শক, যদি ওনার কষ্ট হয় ব্যক্ত করতেই পারেন, কি আর করার আছে। এত যে ওনাদের সম্পর্ক ছিল আমরা তো জানতে পারিনি। আমরা কি জানতাম? আমরা জানতাম যে উনি ওনাকে বিরাট ভয় পেতেন। মুখ্যমন্ত্রী ডক্টর বোসকে ভীষণই ভয় পেতেন, এত ভয় যে উনি কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেন না। এটাই তো আমরা জানতাম। জানতাম বলতে বলতে কি আমরা কি গিয়ে দেখেছি? উনি নিজে বলেছেন তো, উনি তো নিজে বলেছেন। দর্শক মনে আছে তো, আজকে এত কষ্ট দেখে আমার ওই বক্তব্যগুলো মনে পড়ে যাচ্ছে। এত কষ্ট, এত প্রেম, এত ভালো সম্পর্ক আমরা তো জানতাম না। কারণ উনি নিজেই তো একটা সময় এই সব বলেছিলেন ওনাকে উদ্দেশ্য করে, যখন ওই একটা কাণ্ড ঘটেছিল না, মানে অভিযোগ আকারে একজন যুবতীকে নাকি রাজভবনে ডেকে রাজ্যপাল কি মানে স্থায়ী চাকরি দেওয়ার নাম করে কী সব করেছেন বলে একটা অভিযোগ এসেছিল না। আমার কিন্তু আজকের দিনে সেই যুবতীর বক্তব্য শুনতে ইচ্ছা করছে যে উনি আজকের দিনে কি বলবেন, যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ওই সময় অত প্রতিবাদ করার পরেও আজকে মানে দৃষ্টি একেবারে হাসি মুখে মানে দিয়েছেন এবং দুঃখ প্রকাশ করছেন ওনার চলে যাওয়াতে। তো এই সময়ে মুখ্যমন্ত্রীর এই যে অবস্থান, সেটাতে ওই যুবতীর কি বক্তব্য আমার কিন্তু খুব জানার ইচ্ছে আছে। জানি না উনি আর বলবেন কিনা, কারণ আমি যেটা শুনেছি ওই সেই সময় এই রকম মানে ঘটনা ঘটার পরে ওনাকে নাকি একটা চাকরি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। ফলে এই সময় উনি আর বলবেন কিনা জানি না, কিন্তু আমার তার মনের অবস্থা বা তিনি যে ওই সময় রাজ্যপাল খুব খারাপ লোক হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করেছিলেন, তো তার বক্তব্য কিন্তু আজকে আবার খুব শুনতে ইচ্ছে করছে, জানতে ইচ্ছে করছে। দর্শক আমার সাথে আলাপ নেই, পরিচয় নেই, যদি যোগাযোগ থাকে একটু নাম্বারটা জোগাড় করে দেবেন তো আমি একটু যোগাযোগ করব। সেই যুবতী শুনেছি মানে পূর্ব মেদিনীপুর না কোন জেলাতে বাড়ি ছিল, একটু দেবেন তো নাম্বারটা, আমাকে হোয়াটসঅ্যাপে দেবেন, পাবলিকলি দেবেন না, আমাকে আলাদা করে দেবেন আমার নাম্বারে, যে নাম্বার দেখানো হচ্ছে। তো যাই হোক, আসল কথাতে আসি। ওই ঘটনা ঘটার পরে
রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল সম্পর্কে ইঙ্গিত করে কি বলেছিলেন দেখুন। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। এই কথা বলেছিলেন তো কি করে জানবো যে বাইরে উনি ওই রকম বলতেন ভিতরে ভিতরে, এবং কালকে তো গেস্ট হাউসে চলে গেছেন। তো কি করে জানবো যে ভিতরে এরকম এত সুন্দর মিষ্টি প্রেম আছে বলে? জানবো কি করে? বা মিষ্টি সম্পর্ক আছে বলে? প্রেম বলতে আবার আপনারা অনেকে অনেক রকম ব্যাখ্যা দেবেন, আমি ওই রকম জটিল ব্যাখ্যায় যাচ্ছি না। মানে আমি সম্পর্কের কথা বলছি। কি করে জানবো? উনি তো নিজে বলেছেন যে আমি বাবারে আমি রাজভবনে যাব না। রাজভবনে যাব না যিনি বলেছিলেন তিনি গেস্ট হাউসে চলে গেছেন। এটা কিন্তু রাজভবন না, উনি একটা কি গেস্ট হাউসে উঠেছিলেন এসে, এখন রাজভবন ছেড়ে দিয়েছেন। তো যিনি রাজভবনে যেতে ভয় পাচ্ছিলেন, যেখানে সবসময় একটা মনিটরিং সিস্টেম কাজ করে, বিরাট সিকিউরিটি ইত্যাদি, তিনি সেখানে যেতে ভয় পাচ্ছিলেন আর এখানে চলে গেছেন। কি রে ভাই, এ মানুষকে বোঝা দেয়? এমনি বলেন না যে মহিলাদের সত্যি বোঝা খুব মুশকিল, কার প্রেম কোথায় লুকিয়ে আছে চেনা যায় না, মহিলাদের মনের কথা অতটা সহজে বোঝা যায় না। আমরা বিয়ে শাদী করেও এখনও বুঝে উঠতে পারিনি বউয়েদের স্ত্রীদের মন, কখনো কখনো ঠকে যায়, সমস্যায় পড়ে যায়। তো আর আমরা দূর থেকে কি করে বুঝবো? উনি আবার মুখ্যমন্ত্রী, ওনার মনে অনেক বিস্তার আছে, ওনার মনে অনেকই জায়গা নিতে পেরেছেন, গোটা রাজ্যকে নিয়ে উনি চলেন। তো বুঝতে পারিনি মানে ওনার যে এই রকম একটা ভালো সফট কর্নার এবং ওনার প্রতি যে এত ভক্তি, শ্রদ্ধা, প্রেম, প্রীতি, ভালোবাসা, বুঝতে পারিনি। যেটা কালকে আমি শুনে বা ছবিটা দেখে আমাকে অবাক করেছে। আমি সেদিন একটা প্রশ্ন তুলেছিলাম, যেদিন ওই ওনার পদত্যাগের খবরটা সামনে এসেছিল, তারপরে মুখ্যমন্ত্রীর একটা পোস্ট, সেটাকে ঘিরে আমি প্রশ্ন তুলেছিলাম কী হলো হঠাৎ প্রেম এত দরদ উঠলে ওটা করতে। তখন আমি বলেছিলাম, আমি ভেবেছিলাম যে ঠিক আছে চলো, হয়তো কিছু সেটিং ফিটিং হয়ে গেছিলো, সেটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, তো সেই জন্য হয়তো পোস্ট করে দিয়েছেন। উনি যে আবার চলে যাবেন ফুলের তোড়া নিয়ে এবং এত সুন্দর দৃষ্টি দেবেন ডক্টর বোসের দিকে তাকিয়ে, ভাবতে পারিনি দর্শক, ভাবতে পারিনি। এবং বাইরে বেরিয়ে এসে দুঃখ বেদনার কথা ওইভাবে জানাবেন, আমি ভাবতে পারিনি। তো কী করে ভাববো বলুন না? এই যিনি এরকম বলেছিলেন যে বাবারে আমি যাবো না, রাস্তায় ডাকলে আমি যাবো, আমি রাজভবনে আমি যাবো না, তো কী করে বুঝি বলুন তো? এক হচ্ছে ওই কাণ্ড হয়েছিল, তারপর মুখ্যমন্ত্রী এরকম কথা বলেছিলেন, তারপর আমরা কি দেখলাম, আরও অনেকের মধ্যে একটা প্যানিক তৈরি হয়ে গেল। তারাও দেখলাম, মানে টিএমসি মহিলারা, তারাও দেখলাম নানান সব মন্তব্য করতে শুরু করলেন এই ডক্টর বোস সম্পর্কে। তাদের মধ্যে একজন হয়তো আপনাদের মনে আছে, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি সবে উপনির্বাচনে এমএলএ হয়েছেন, তো তার শপথ গ্রহণ হবে। তো শপথ গ্রহণের ব্যাপারটা নাকি যেটা শুনছিলাম, ডক্টর বোস গভর্নর তিনি রাজভবনে শপথ বাক্য পাঠ করাবেন নাকি এরকম বলেছিলেন। তো যখন ডাকা হয়েছিল তখন মনে আছে দর্শক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কী ধরনের মন্তব্য করেছিলেন? আমি না এগুলো সব যত্ন করে রেখে দিই, আর আরামবাগ টিভি দেখবেন ফটাফট ডকুমেন্ট সঙ্গে সঙ্গে বার করে দিয়ে দেখিয়ে দেয়। সেই জন্যই হয়তো আরামবাগ টিভিকে আপনারা এত ভালোবাসেন। যাই হোক, থাকবেন পাশে। এই যে মনে আছে তো, আমি অন্য একটা চ্যানেলের থেকে নিয়েই আমি দেখাচ্ছি আপনাদেরকে। যখন ওই ডাকা হয়েছিল শপথের জন্যে, তো তখন ওটা খুব চলছে, গভর্নর খুব বাজে লোক ইত্যাদি খুব চলছে। তো সেই সময় দর্শক দেখুন উনি গভর্নর সম্পর্কে কি মন্তব্য করেছিলেন। কিন্তু বাই ইলেকশন তো দু জায়গায় হয়েছে, তো আমাকে একা ওখানে কেন ডাকা হচ্ছিল? আমার বিধানসভাকে জানানো হয়নি, মাননীয় স্পিকারকে কিছু জানানো হয়নি, তাদের সাথে কোনো কমিউনিকেশন হয়নি যে তারা তাদের লোকজন অফিসিয়ালস যারা যা নিয়ম অনুযায়ী যা হয় তারা আমাদের সাথে অ্যাকাম্পানি করবে, কাউকে জানানো হয়নি, আমায় একা জানানো হয়েছে। কেন? সাসপিশিয়াস না? আমার মানে একটা ইয়ে তো অবশ্যই মনে হচ্ছিল যে না, আমার এরমভাবে আমি ঠিক সেফ ফিল করছি না যাওয়ার জন্যে। রাজভবনে ডাকছেন, তাতেও কেন সেফ ফিল করছেন? রাজভবনেই তো অনেক ব্যাপারের কথা আমরা শুনেছি। দেখুন, একজন মহিলা হিসেবে আমি যদি আরেকজন মহিলা শ্লীলতাহানির কথা শুনি, সেটা অবভিয়াসলি সেটা নিয়ে আমরা কথা বলতে চাইছিলাম না, ওনার সম্মান রেখে এবং ওনার চেয়ারের সম্মান রেখে। কিন্তু শুনেছি তো যে অনেক ঘটনা ঘটেছে, সেটা সত্যি হোক বা মিথ্যে হোক সেই বিষয়ে আমি যাচ্ছি না। কিন্তু শোনার পরে তো মনে একটা ভয় লাগেই বলুন। আজকে আমারও শুনতে ইচ্ছে করছে যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় দিদিমণির এই পদক্ষেপের পরে তার কি রিয়াকশন।
দিদিমণি এখন যে রিয়াকশন ব্যক্ত করছেন তার জেরে তার কি রিয়াকশন আমার খুব জানতে ইচ্ছে করছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। যাদের যোগাযোগ আছে একটু জানার চেষ্টা করবেন তো, যে দিদিমণি এই যে ওনার এতটা খেদ ক্ষোভ প্রকাশ করছেন রাজ্যপাল চলে যাওয়াতে, যে রাজ্যপাল খুব বাজে লোক হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা হয়েছিল, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর অবস্থান দেখিয়ে ওই রকম ব্যক্ত করেছিলেন, কারণ মুখ্যমন্ত্রী নিজে যেহেতু এরকম বলেছিলেন। তো সেই মুখ্যমন্ত্রী যখন এত প্রেম প্রীতি ভালোবাসা দেখাচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তিনি কি জানতেন যে ভিতরে ভিতরে এত প্রেম ছিল, মানে এত সম্পর্ক ভালো ছিল? জানতেন কি? আমার খুব জানার ইচ্ছে যে এই 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 পর্বের পরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি কি রিয়াকশন ব্যক্ত করছেন। বরানগরের যারা বাসিন্দা, আপনাদের তো এমএলএ হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, একটু প্রশ্ন করবেন তো দেখা হলে, যে দিদি আপনি বলেছিলেন ভয় তো লাগে বলুন তো সেই যার কথা শুনে বলেছিলেন তিনিই তো আবার চলে গেছেন ফুলের তোড়া নিয়ে, এবার কি ভয়টা কেটেছে? একটু বলবেন, প্রশ্ন করবেন, দেখা হলে প্রশ্ন করবেন, ভোট আসতে দেখা হবে তো, দেখা হলে প্রশ্ন করবেন তো, এই ছবি ভিডিও দেখিয়ে। কী যে হচ্ছে দর্শক। তবে এটুকু বলতে পারি, ডক্টর বোসের ভূমিকাও কিন্তু আমাদের ভালো ঠেকছিল না, ডক্টর বোসের ভূমিকা আমরা ভালো পাইনি, সেজন্য আমরা অনেকবারই প্রশ্ন তুলেছি আর কী করে ভালো দেখব যদি ভিতরে ভিতরে এই রকম সম্পর্ক থাকে, তো তিনি তো শাসকের হয়েই থাকবেন, ফলে রাজ্যের একটা বড় অংশের মানুষ যেভাবে সমস্যায় পড়েছেন তাদের দিকে কি করে দাঁড়াবেন? ওই আইওয়াস ছিল, কখনো কখনো উনি ভিজিট করতে চলে যেতেন, ওই এনাফ, বলতেন এই করব সেই করব, তারপর ক্যাচ কলা কিছু দেখতে পেতাম না। দেখবেন কি করে? এ তো ভিতরে ভিতরে বিরাট জমাটি ব্যাপার ছিল, তো তাই না? দর্শক আপনাদের কি ধারণা বলবেন আপনারা যা বলার, এবং ওনাকে বদলি করে কি ভালো হলো অবশ্যই বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।